আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মোস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। বিকেলে সব ক্যাম্পাসে কোটা বিরোধীদের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা। বৃহস্পতিবার শাহবাগে পুলিশের ব্যারিকেড ভেঙে আন্দোলনকারীদের অবরোধ। ঘন ঘন নীতি পরিবর্তন ও বিভিন্ন সংস্থার হস্তক্ষেপ শেয়ার বাজারকে এগোতে দিচ্ছে না অভিযোগ। পার্শ্ববর্তী দেশের তুলনায়ও অনেক পিছিয়ে। এবং গাজার সকল বাসিন্দাকে আবারও শহর ছেড়ে চলে যেতে ইসরায়েলি বাহিনীর নির্দেশ। গভীরভাবে উদ্বিগ্ন জাতিসংঘ। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। সরকারি চাকরি নিয়োগে কোটা পদ্ধতি সরকারি নীতি নির্ধারণী বিষয় উল্লেখ করে জাতীয় সংসদে আইন পাশের মাধ্যমে কোটা সংস্কার সমস্যার সমাধান করার আহ্বান জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। দেশের কয়েকটি জেলায় আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষে পুলিশ ও শিক্ষার্থী সহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে রাজধানী শাহবাগে পুলিশের ব্যারিকেড ভেঙে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। পরে সব ক্যাম্পাসে আজ বিকেলে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করে কর্মসূচি শেষ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। কোটা সংস্কারের এক দফা দাবিতে রাজধানীসহ সারা দেশের বিভিন্ন সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বিকেলে রাজধানীর শাহবাগ চত্বরে পুলিশের ব্যারিকেড ভেঙে সড়কের দখল নেন তারা। দুপুরে বৃষ্টির মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। বিকেল ৪টার দিকে কয়েক হাজার শিক্ষার্থী বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করেন। পরে মিছিলটি শাহবাগ মোড়ে এসে পুলিশের বাধা অতিক্রম করে। এক পর্যায়ে আন্দোলনকারীরা বাংলা মোটর পর্যন্ত পুলিশকে হটিয়ে দেয়। পুলিশ সে সময় নমনীয় ছিল। বিকেল ৫টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের কেন্দ্রস্থল শাহবাগে অবস্থান নেয়। পরে সব পয়েন্ট থেকে শিক্ষার্থীরা শাহবাগ চত্বরে এসে অবস্থান নেন। ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে তাদের সঙ্গে যোগ দেন। কয়েক ঘন্টার আন্দোলনে কার্যত অচল হয়ে পড়ে রাজধানী ঢাকা। শিক্ষার্থীদের দাবি, সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বৈষম্যমূলক। পুরো বাংলাদেশ অচল হয়ে যাবে, কারণ সাধারণ জনগণ আমাদের সাথে আছে। তো গুটি কয়েক মানুষের এই অযৌক্তিক কথা দ্বারা আমাদের এই যৌক্তিক আন্দোলন থেমে থাকবে না। রাত 8:30টায় আন্দোলনকারী শিক্ষার্থীরা তাদের দাবি ও পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন। বাংলাদেশের ছাত্র সমাজের কাছে, বাংলাদেশের ছাত্র সমাজের থেকে আমাদের একটাই দাবি, আমাদের আইনসভাতে কোটার যৌক্তিক সংস্কার করে বাংলাদেশ থেকে কোটা সমস্যাকে চিরদিনের জন্য দাফন করতে হবে। জরুরি অধিবেশন ডেকে সংসদে এই আইন পাস করতে হবে। তার আগ পর্যন্ত আমরা রাজপথে থাকব। এই এক দফা দাবি সহ সারা দেশে যে হামলা করা হয়েছে, বাধা দেওয়া হয়েছে এবং যারা বাধা দিয়েছে তাদের বিচারের দাবিতে বিকাল ৪টায় সারা দেশের সকল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত। কুমিল্লা, চট্টগ্রাম ও বরিশাল সহ বিভিন্ন স্থানে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সংঘর্ষের সময় পুলিশ ১০ রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করলে শিক্ষার্থীরাও ইটপাটকেল ছোড়ে। এতে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় অনেকে আহত হন। সিলেট এবং সুনামগঞ্জে লাঠিচার্জ করা হয়েছে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে লাঠিচার্জ করা হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নারী শিক্ষার্থীদের উপর নারী পুলিশ দিয়ে হামলা করা হয়েছে। সবচেয়ে দুঃখজনক, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পুলিশ গুলি বর্ষণ করেছে। শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে লাঠিচার্জ করা হয়েছে। কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা নেই দাবি করে আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, কোটা নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের জন্য আদালতের দরজা খোলা আছে।
শিক্ষার্থীরা নির্বাহী বিভাগের কথা কেন বলছে এমন প্রশ্ন রেখে প্রধান বিচারপতি বলেন, নির্বাহী বিভাগের সিদ্ধান্ত চ্যালেঞ্জ হয়ে আবার আদালতে আসবে। বিষয়টি নিষ্পত্তি হবে আদালতেই, এটি তাদের বোঝাতে হবে আইনজীবী নেতা ও রাজনীতিবিদদের। মাজহারুল হক মান্নার রিপোর্ট। সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায়ের উপর 4 সপ্তাহের স্থিতাবস্থা জারি করে বুধবার আদেশ দেন আপিল বিভাগ। পরে অ্যাটর্নি জেনারেল জানান, ওই আদেশের ফলে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে 2018 সালের 4 অক্টোবর জারি করা পরিপত্র বহাল থাকবে। এরপরও আন্দোলন অব্যাহত রাখে শিক্ষার্থীরা। এ অবস্থায় দুর্নীতি সংক্রান্ত এক মামলার শুনানিতে কোটা নিয়ে আন্দোলন সম্পর্কে মন্তব্য করেন প্রধান বিচারপতি। মাননীয় প্রধান বিচারপতি এটাও উল্লেখ করছেন, যারা কোটার বিরুদ্ধে আন্দোলন করছেন, তারা আদালতে আসুক, তারা আদালতে এসে তাদের কথাগুলি বলুক। আদালতের দরজা সবার জন্য খোলা, সে আন্দোলনকারী হোক আর রাস্তার ভিখারি হোক, প্রত্যেকের জন্য আদালতের দরজা খোলা। কাজেই আদালতে এসে তাদের গ্রিভান্স, তাদের অভিযোগগুলি তাদের বলুক। তারা শুধু বলছে নির্বাহী বিভাগকে। নির্বাহী বিভাগ যদি কোনো আদেশ দেয় তাহলে তো সেটা আবার আদালতে আসবে এবং সেটা আবার লিটিগেশন বাড়বে। এই জন্য মাননীয় প্রধান বিচারপতি গুরুত্ব দিয়েছেন, আদালতের দরজা সবার জন্য খোলা। কোটা নিয়ে সব শ্রেণী পেশার মানুষের ভূমিকা আছে তা স্মরণ করিয়ে দেন তিনি। মাননীয় প্রধান বিচারপতি আমাকে উদ্দেশ্য করে বলেছেন যে আপনি বারের নেতা, একইভাবে আমি একজন রাজনৈতিক কর্মী। উনি বলেছেন যে আপনারা রাজনৈতিক কর্মী এবং আপনি পেশাজীবীদের নেতা হিসেবে আপনারও দায়িত্ব আছে যারা আন্দোলন করছেন কোটা, তাদেরকে বোঝানোর জন্য যে আলটিমেটলি পুরো বিষয়টি আদালতের সামনে আসবে এবং আদালতের মাধ্যমে নিষ্পত্তি হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় জারি করা পরিপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে 2021 সালে রিট করলে শুনানি শেষে গত 5 জুন রায় দেন হাইকোর্ট। এই রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ ও 2 শিক্ষার্থী আবেদন করে। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। ঘন ঘন নীতি পরিবর্তন, বিভিন্ন সংস্থার হস্তক্ষেপ ও বিদ্যমান মার্জিন রুলস দেশের শেয়ার বাজারকে সামনে এগোতে দিচ্ছে না বলে অভিযোগ করেছেন বিশ্লেষকরা। তারা বলছেন, পার্শ্ববর্তী দেশ ভারত ও পাকিস্তানের তুলনায় বাংলাদেশের শেয়ার বাজার অনেকটা পিছিয়ে আছে। পরাগ আজিমের রিপোর্ট। ব্যবসা প্রতিষ্ঠানের মূলধনের যোগান, বিনিয়োগ সহ নানা কারণে অর্থনীতিতে শেয়ার বাজারের অবদান অনেক, কিন্তু দেশের শেয়ার বাজারে এখনও ভালো কোম্পানির অভাব আছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সুশাসনের ঘাটতির কথাও প্রায়ই আলোচনায় আসে। পাশাপাশি আরও কিছু বিষয় শেয়ার বাজারের উত্থানে অন্তরায় বলে মনে করছেন এই বিশ্লেষক। কদিন পরপরই একটা পলিসি শিফটিং করা হয়, যে কারণে বাজারে একটা ইম্প্যাক্ট পড়ে। মার্জিন রুলে দেখা যাচ্ছে যে প্রত্যেক দিন এটা চেঞ্জ হয়ে যায়, আজকে বাজার পড়লে কালকে আবার ফোর্স সেল রেডি। এই একটা অবস্থার মধ্যে মার্জিন রুলটা মধ্যে আমূল পরিবর্তন আনতে হবে, সেটার কাজ চলছে এসিসিতে ইতিমধ্যে। এবং তার সাথে ইন্টারভেনশন, যে একটা সংস্থা আইসা বলল যে ভাই বাজারটা বেড়ে গেছে, আপনারা এইভাবে বাই করেন না, আপনারা সেল দেন, বাজারটা নর্মাল রাখেন। কেন ভাই, বাজার যেখানে যাবার সেখানে যাক না। আজকে পাকিস্তানে কিংবা ইন্ডিয়ায় যে 74-75 হাজার ইন্ডেক্স হয়েছে, সেখানে কি কোনো বাধা আছে? ওরা এগুলো দেখে না, ওরা শুধু দেখে পুঁজিবাজারে কোনো রং ডুইং হচ্ছে কিনা। শেয়ার বাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং ব্যক্তি শ্রেণীর বড় বিনিয়োগকারীরা আবার সক্রিয় হচ্ছে বলেও জানান তিনি। এখন কিছুটা একটু টার্ন অ্যারাউন্ড করার চেষ্টা করছে বাজার। যারা বড় বিনিয়োগকারী, 100 কোটি টাকার বিনিয়োগ আছে, 50 কোটি টাকার বিনিয়োগ আছে, হাই নেটওয়ার্থ যে সকল ব্যক্তিবর্গ, তারপরে যে সকল ইনস্টিটিউশনস, ওনারাও মোটামুটি অ্যাক্টিভিটি শুরু করেছেন। কারণটা হইল যে ওনাদের ধরেন একটা শেয়ার এখানে কেনা আছে, তো এখন যখন 20-30 টাকার শেয়ার চলে আসছে, তো ওই 90 টাকা 100 টাকা যে অ্যাভারেজ প্রাইসটা কমায় আনতে হবে। তো সেই জন্য তারাও কিছু নিয়ে অ্যাভারেজ প্রাইস করতেছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে দেশের শেয়ার বাজারে টানা দরপতন শুরু হলে 2022 সালে দরপতন ঠেকাতে ফ্লোর প্রাইস আরোপ করে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। চলতি বছরের শুরুর দিকে ফ্লোর প্রাইস তুলে দিলে আবারও দরপতন শুরু হয়। 5 মাস পতনের ধারায় থাকার পর চলতি জুলাই মাসের শুরু থেকেই বাজার আবার ঘুরতে শুরু করেছে। এখন এই মার্কেটের কিসের উপর যে ভালো হচ্ছে আর কিসের উপর খারাপ হচ্ছে এটাই বুঝি না। বিনিয়োগকারীদের আস্থা সংকট কেটে গেলে শেয়ার বাজার গতিশীল হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। গাজার সকল বাসিন্দাকে শহর ছেড়ে যেতে নির্দেশ দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। উত্তর, দক্ষিণ ও মধ্য গাজায় ইসরায়েল নতুন করে হামলা জোরদারের পর এমন নির্দেশ দিয়েছে তারা।
ইসরায়েলি সামরিক বাহিনীর উড়োজাহাজ থেকে ফেলা লিফলেটগুলোতে গাজার বাসিন্দাদের দেইর আল-বালা এবং আল জাওয়াইদাতে আশ্রয় কেন্দ্রে চলে যেতে বলা হয়েছে। ইসরায়েলের এমন নির্দেশ দেওয়ায় গভীরভাবে উদ্বিগ্ন জাতিসংঘ। 7 অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর দ্বিতীয়বারের মতো গাজা শহরকে সম্পূর্ণভাবে খালি করতে বলা হয়েছে। গাজা সিটিতে এখনও 25 লাখের বেশি মানুষ রয়েছে। দর্শক, এবারে চলে যাচ্ছি বিরতিতে। দর্শক, ফিরে এলাম বিরতির পর। এবারে কৃষি সংবাদ। গাইবান্ধার গোবিন্দগঞ্জে পটল চাষে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। এরই মধ্যে উচ্চ ফলনশীল জাতের পটলের পাইকারি বাজার গড়ে উঠেছে জেলায়। বর্তমানে ক্ষেত পরিচর্যা ও ক্ষেত থেকে পটল তোলায় ব্যস্ত সময় পার করছেন কৃষক। গাইবান্ধা থেকে ফারুক হোসেনের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। একবার চাষ করলে দীর্ঘমেয়াদী ফলন পাওয়ায় গাইবান্ধায় দিনে দিনে পটল চাষ বাড়ছে। জেলার প্রায় 2500 কৃষক 300 হেক্টর জমিতে এবার পটল চাষ করেছেন। গোবিন্দগঞ্জ ও সাদুল্লাপুরে প্রায় সব আবাদি জমিতে চাষ হয়েছে পটল। কার্তিক মাসে জমিতে মাচা করে লাগানো পটলের ফলন আসে চৈত্র মাসে। কৃষক 7 থেকে 8 মাস পর্যন্ত ফলন তুলতে পারেন। পটলের লাভবান এবার আল্লাহ পাক ভালোই হচ্ছে, সবাই মোটামুটি ভালো দামে পাচ্ছে। প্রতি সপ্তাহে মনে করেন 5-6 মন করে পটল আসে। যার বড় ভি আছে তাই মনে করেন আরো ভিটামিটির থেকে মনে করেন 10 মন, একজন আছে 10 মন তোলে। বৈশাখ মাস থেকে শুরু হয় আর কি মনে করেন যে আষাঢ় শ্রাবণ মাস পর্যন্ত পার হয়ে যায়। গোবিন্দগঞ্জ উপজেলায় পটলের উত্তরের বৃহত্তম পাইকারি বাজার গড়ে উঠেছে। বাজারে প্রতিদিন গড়ে 1200 থেকে 1500 মন পটলের বেচাকেনা হয়ে থাকে। আশপাশের জেলা উপজেলা সহ বিভিন্ন অঞ্চল থেকে পাইকার আসছেন পটল কিনতে। এখানে পাইকারি আমদানি অনেকটা বেশি ক্ষেত্রেও দামের মূল্যটা সুবল বেশি। হাটের দিকে আপনার 1000, 1200, 900 মন পর্যন্ত। এখন মালের আমদানি মোটামুটি ভালো। বাজারের মূল্য আজকে 750 থেকে 720 পর্যন্ত। চলতি খরিফ মৌসুমে জেলায় 6000 মেট্রিক টন পটল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। আমাদের এখানকার বাজার ব্যবস্থাটাও খুব ভালো। সপ্তাহে 2 দিন আমাদের এইখানে বাহির থেকে পাইকার আসে, তারা সরাসরি কৃষকের কাছ থেকে এই পটলটা কিনে নিচ্ছে এবং কৃষক ভালো বাজার মূল্য পাচ্ছে। 1 বিঘার একটি ক্ষেত থেকে প্রতি সপ্তাহে 8 থেকে 10 মন পটল পাওয়া যাচ্ছে। সেই সাথে বাজার দর ভালো পাওয়ায় লাভবান কৃষক। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। অনন্য জীবনধারা, সংস্কৃতি, ঐতিহ্য ও স্থাপত্যের মিশেল মহেশখালীর রাখাইন পল্লী। নির্মল প্রকৃতির মাঝে ভিন্ন জীবনধারার অভিজ্ঞতা নিতে প্রতিনিয়তই বাড়ছে পর্যটকদের আগমন। এতে পর্যটন শিল্পের যেমন উন্নয়ন হচ্ছে, তেমনি সমৃদ্ধ হচ্ছে স্থানীয় অর্থনীতি। নুরুল আলমের ভিডিও চিত্রে সারওয়ার আজম মানিকের রিপোর্ট। বঙ্গোপসাগর আর নদীবেষ্টিত কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালী প্রায় 400 বর্গ কিলোমিটারের ছোট্ট দ্বীপে ছায়া সুনিবিড় সবুজ প্রকৃতি, ঐতিহ্যবাহী স্বর্ণ মন্দির, বিহারসহ ব্যতিক্রমী সংস্কৃতির কারণে পর্যটকদের অন্যতম আকর্ষণ রাখাইনপাড়া। রাস্তা সংস্কার ও নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমে বেড়েছে পর্যটক সমাগম। আমরা আগে বাংলা রাস্তা ছিল, এখন সব জায়গায় মানে রাস্তা হয়ে গেছে। শ্রমিকদের ব্যবসা এখন অনেক উন্নত মান। টুরিস্টরা আসলেও ওদের চলাপথ খুব ভালো। আলি গলিও নাই, যতগুলো রাস্তার আছে প্রত্যেকটা সলিড করে ফেলেছে। ভালো পরিবেশ হচ্ছে। আর মনে করেন যে আগে যে লোক জনের সমাগম হইতে আগের চেয়ে এখন অনেক লোক বাইরে গেছে। ব্যবসায়ী বলেন, যাতায়াত বলেন, সুবিধা অসুবিধা সব মিলিয়ে আমরা ভালোই পজিশনে আছি। পর্যটকদের নিরাপত্তা ও স্থানীয় পর্যটন শিল্পের বিকাশে জনপ্রতিনিধিদের পাশাপাশি কাজ করছে স্থানীয় সমাজ কমিটি। প্রত্যেক পাড়া ঘুরতে গেলে কোনো সমস্যা নাই, সব নিরাপত্তা ওকে আছে। আমাদের মহেশখালীর মধ্যে বলতে গেলে রাখাইনপাড়া আগের থেকে অনেক উন্নত। রাস্তাঘাটে ভালো হবার কারণে অনায়াসে যাতায়াতের খুব সুবিধা হয় এবং তারা খুব সুন্দরভাবে সুবিধা মতো নিজেদের মতো করে কেনাকাটা ব্যবসা বাণিজ্য করতে পারে। ওরা আমাদের কাছ থেকে কোনো প্রকারের জায়গার টাকা নেয় নাই। ওরা ওয়াল ভাঙছে, ওখানে ঘর ভাঙছে, ম্যাক্সিমাম ঘর এবং ওয়াল বাউন্ডারি ওয়াল ভাঙছে।
তো এগুলি ওরা আমাদেরকে, আমরা ওদেরকে বুঝেই সুঝিয়ে আমরা এগুলি করছি। আমরা এটা বোঝানোর পরে ওরা দিছে, ওরাও খুশি, আমাদের পৌরসভার কাজও হয়েছে। রাখাইন সম্প্রদায়ের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি সম্মান ও প্রাণ প্রকৃতি সংরক্ষণে পর্যটকদের সচেতন হওয়ার আহ্বান স্থানীয় বাসিন্দাদের। সারোয়ার আজম মানিক, চ্যানেল আই, কক্সবাজার। এবারে খেলার খবর।